নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বৃষ্টি মাথায় নিয়ে রাজপথে শাসক দল। অভিষেককে পাশে নিয়ে মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ মুখ্যমন্ত্রীর। হুঙ্কার খেলা হবে। বাঙালি হেনস্থার অভিযোগ, রাজপথে মমতা। মিছিলের রুটে জোরদার নিরাপত্তা। বাংলাদেশে ভেঙে ফেলা হচ্ছে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি। উদ্বেগ প্রকাশ করে হস্তক্ষেপের আর্জি মুখ্যমন্ত্রী। ভিটে বাঁচানোর চেষ্টা দিল্লির। দীর্ঘ 15 বছর পর জট কাটল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে। কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র। প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে বছরে 2 কোটি চাকরি দেবে সরকার। গত 11 বছরে প্রতিশ্রুতি থেকে দায় ছাড়ল কেন্দ্র। সামনে এলো দেশে বাড়তে থাকা বেকারত্বের রিপোর্ট। দিল্লি স্কুলে বোমা হুমকি। হুমকিতে আতঙ্ক ছড়ায় দিল্লির 5টি স্কুলে। এই নিয়ে গত 3 দিনে দিল্লির 10টি স্কুলে বোমা হামলার হুমকি দিল দুষ্কৃতীরা। বৃষ্টি মাথায় নিয়ে রাজপথে শাসক দল। অভিষেককে পাশে নিয়ে মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে মুখ্যমন্ত্রীর হুঙ্কার খেলা হবে। আরো বললেন, আমরা মোদিজির ভাষায় কথা বলি না, তবে অত্যাচার না কমলে কিভাবে কমাতে হয় তা মানুষ জানে এবং তাই করবে। বাংলাভাষী হওয়ার অপরাধে ভিন রাজ্যে শুধু মুসলিমদের আক্রান্ত হতে হচ্ছে, এই ধারণা ভ্রান্ত। ভিন রাজ্যে আক্রান্ত হিন্দু বাঙালিরাও। পুশব্যাক করা হচ্ছে মতুয়া রাজবংশীদেরও। ধর্মতলার সভা থেকে বাঙালি অস্মিতায় শান দিয়ে কেন্দ্র তথা বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার মঞ্চ থেকেই তার হুঙ্কার খেলা হবে। তিনি আরও বলেন, মোদিজিকে বলছি, সতর্ক করে গেলাম, মারবও না কাটবও না, তোমাদের মতো নয়। আমরা তোমাদের ভাষায় কথা বলি না, কিন্তু অত্যাচার যদি বন্ধ না হয় আমরা কিভাবে থামাতে হয় তাও জানি। মানুষ সেটাই করে দেবে। স্রেফ বাংলা বলার অপরাধে দেশের বিভিন্ন প্রান্তে হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলাভাষীদের। কোথাও ধরপাকড়, কোথাও বাংলাদেশি বলেই দাগিয়ে দেওয়া, কোথাও কর্মক্ষেত্রে হেনস্থা। অন্তত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এমনটাই অভিযোগ। বিজেপির কোনো কোনো মহল থেকে প্রচার করা হচ্ছে ভিন রাজ্যে যারা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ তারা রোহিঙ্গা মুসলমান। হিন্দু বাঙালিরা ভিন রাজ্যে নিরাপদ এবং সুরক্ষিত। কিন্তু ধর্মতলার সভা থেকে সেই ভুল ভাঙিয়ে দিলেন মমতা। তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, শুধু মুসলিমদের নয়, বাংলা কথা বলার অপরাধে পুশব্যাক করা হচ্ছে হিন্দুদেরও। তৃণমূল উদাহরণ হিসেবে বলছে, সম্প্রতি শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদারদের সই সম্মিলিত নথি নিয়েও দিল্লিতে মতুয়াদের অত্যাচারিত হতে হয়েছে। তাদের বাংলাদেশি বলে ডেকে দেওয়া হয়েছে। ধর্মতলার সভায় মমতা বললেন, ওরা বলেছে বাংলায় কথা বললেই অ্যারেস্ট করুন। আমরা সব ভাষাকেই সম্মান করি। যারা ভারতের নাগরিক তাদের সকলকে আমরা সম্মান করি, কিন্তু বাঙালির অপমান মানব না, অত্যাচার সহ্য করা হবে না। জমিদারি নাকি? বাংলা বললেই বাংলাদেশে রোহিঙ্গা বলবেন? কত রাজবংশীকে পুশব্যাক করেছেন? মতুয়াদের কেন অত্যাচার করা হচ্ছে? রাজবংশীরা হিন্দু নয়? মতুয়ারা হিন্দু নয়? সম্প্রতি কোচবিহারের এক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার। মমতার প্রশ্ন, অসম সরকার কোন অধিকারে নোটিশ পাঠায়? অসমে 12 লক্ষ হিন্দু বাঙালি ডিটেনশন ক্যাম্পে কেন? বস্তুত এদিনের সভায় আলাদা করে মতুয়া রাজবংশীদের কথা উল্লেখ করে তোপ দাগাটা বেশ তাৎপর্যপূর্ণ। 2014 সালের পর রাজ্যে বিজেপি যেটুকু বৃদ্ধি পেয়েছে তার মূল ভিত্তি এই রাজবংশী, এই মতুয়ারাই। 21 বিধানসভা এবং 24 লোকসভায় বিজেপির চরম শক্তিক্ষয়ের মধ্যেও মতুয়া এবং রাজবংশী গড় এক প্রকার অটুট রয়েছে। কিন্তু বুধবারের সভায় মমতা বুঝিয়ে দিতে চাইলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজবংশী এবং মতুয়ারাও নিরাপদে থাকতে পারবেন না। হাই নিউজ নেটওয়ার্ক। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে একদিকে যখন পথে নামল শাসক দল, তখন অন্যদিকে পথে নামল বিরোধী দলও। পশ্চিমবঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা তৈরির দাবি নিয়ে বিধানসভা থেকে নির্বাচন কমিশন দফতর পর্যন্ত হল বিজেপির পথযাত্রা। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে তৃণমূলের পথে নামার আগেই আক্রমণ শুভেন্দুর। রোহিঙ্গাদেরকে মমতা ব্যানার্জি আশ্রয় দিতে চান। এক আধার কার্ড, এক এপিক কার্ড বানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। গোটা ভারতকে শেষ করছেন মমতা ব্যানার্জি। আমরা এখানে ইলেকশন কমিশন অফিসে বিজেপির 50 জন এমএলএ এসেছি। আজকে ভোটার তালিকা থেকে সমস্ত রোহিঙ্গা
রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দিতে হবে বিহারের মতো কমিশন। বিহারে যা করেছে এখানে করতে হবে। বিহারে যদি 30 লাখ বেরোয়, এখানে 90 লক্ষ বেরোবে। 45 বেড়ে গেছে। আমরা কোন ভারতীয়র বিরুদ্ধে নই, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট কারোর বিরুদ্ধে নেই, কিন্তু এই বাংলায় কোন রোহিঙ্গা মুসলমানকে আমরা ভোটার তালিকায় থাকতে দেব না। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি সংক্রান্ত সব আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার রায় দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, এসএসসির বিজ্ঞপ্তিতে কোনো হস্তক্ষেপ করা হবে না। গত 14 জুলাই স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শেষবার শুনানি হয়। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। বুধবার মামলাকারীদের আর্জি খারিজ করে দিল কোর্ট। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। এই মামলা শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের ব্যাখ্যা ছিল, সুপ্রিম কোর্ট পুরনো নিয়োগ বাতিল করলেও 2016 সালের নিয়মেই ফের নিয়োগ করতে হবে এমন নির্দেশ দেয়নি। শুধু বলেছে শূন্য পদ পূরণ করতে হবে। সেই নির্দেশ মেনেই এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। তবে মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাব বক্তব্য ছিল, আগের নিয়োগ দুর্নীতির জন্য বাতিল হয়েছে, সেই শূন্য পদে নিয়োগ করতেই হবে। নতুন নিয়ম করে এসএসসির যোগ্যতার মান বদল করেছে, যা বেআইনি। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেছিলেন, এসএসসির নিয়োগে কোন নিয়ম কার্যকর হবে সেটা কমিশনের এখতিয়ার। কেউ 2019 সালের নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করেননি, তবু সেটা মেনেই নিয়োগ বাতিল হয়েছে। যোগ্যতা থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে অসুবিধা হওয়ার কথা নয়। বুধবার দেখা গেল কলকাতা হাইকোর্ট এসএসসিকেই স্বস্তি দিল। নতুন বিজ্ঞপ্তি নিয়ে কোনো পদক্ষেপ করা তো দূর, বিষয়টিতে হস্তক্ষেপই করল না। হাই নিউজ নেটওয়ার্ক। আজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। আদালতে তিনি বেকসুর খালাসের আবেদন করেছিলেন। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিবিআই এর দায়ের করা মামলার সঙ্গে এই মামলাটিও জুড়ে শুনানি হবে। আগামী সেপ্টেম্বর মাসে পরবর্তী শুনানি। আজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। আদালতে তিনি বেকসুর খালাসের আবেদন করেছিলেন। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিবিআই এর দায়ের করা মামলার সঙ্গে এই মামলাটিও জুড়ে শুনানি হবে। আগামী সেপ্টেম্বর মাসে পরবর্তী শুনানি। কলকাতা হাইকোর্টের সঞ্জয় সিবিআই তদন্তকে কার্যত সরাসরি চ্যালেঞ্জ করেছে। শিয়ালদা আদালত বিচার প্রক্রিয়াও সঠিক হয়নি বলে দাবি তার। সঞ্জয় স্পষ্ট কথা, শুধু তার সিন অফ ক্রাইমে যাওয়ার সুযোগ ছিল, এটা ভেবে নিয়েছে তদন্তকারীরা, যেটা সমর্থনযোগ্য নয়। গত জানুয়ারি মাসে সঞ্জয় রায়কে যাবজ্জীবনের সাজা দেয় শিয়ালদা আদালত। সেই থেকে জেলবন্দি তিনি। আজিকরের নির্যাতিতার বাবা মা অবশ্য সঞ্জয়ের ফাঁসি চাননি, বরং তাদের দাবি আরও একাধিকজন জড়িত এই ঘটনায়। তাদের খুঁজে বের করতে সঞ্জয়ের সাহায্য লাগবে তদন্তকারীদের। সেই সঞ্জয়ের জেল মুক্তি চেয়ে আবেদনের মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। আজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত দাবি নিম্ন আদালতে বিচারক বুঝতে পারেননি যে সম্পূর্ণ তদন্ত অনুমানের উপর ভিত্তি করে হয়েছে। আইনজীবীর বক্তব্য, যে সিসিটিভি ফুটেজ নিয়ে চর্চা, তাতে ভোর 4:03 থেকে 4:36 পর্যন্ত সঞ্জয়কে হাসপাতালে 3 তলায় দেখা গেলেও অপরাধের সঙ্গে সরাসরি যোগ প্রমাণ করতে পারেনি তদন্তকারীরা। তিনি এও দাবি করেন, হাসপাতালে 3 তলায় যাওয়ার জন্য একাধিক অ্যাক্সেস পয়েন্ট রয়েছে, তার মধ্যে স্টাফ রুম, পাবলিক লিফট থেকেও সেখানে যাওয়া যায়। এই পরিপ্রেক্ষিতেই সঞ্জয়ের দাবি, শুধু আমার সিন অফ ক্রাইমে যাওয়ার সুযোগ ছিল, এটা ভেবে নিয়েছে তদন্তকারীরা, যা সম্পূর্ণ ভুল। সিবিআই এর পাশাপাশি পুলিশি তদন্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সঞ্জয়ের আইনজীবীর দাবি, দোষী সাব্যস্তর ফোনের সঙ্গে সিন অফ ক্রাইম থেকে পাওয়া হেডফোনের যোগ পাওয়া গিয়েছে। প্রথম থেকেই সঞ্জয়ের ফোন ছিল পুলিশের কাছে, এমনকি বায়োলজিক্যাল এভিডেন্স কালেকশন দেখা হয়নি। এই সমস্ত যুক্তির ভিত্তিতেই হাইকোর্ট সঞ্জয় রায়ের মামলা গ্রহণ করেছে। এদিকে সিবিআই এর পক্ষ থেকে সঞ্জয়ের ফাঁসির আবেদন করা হয়েছে। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিবিআই এর দায়ের করা মামলার সঙ্গে এই মামলাটি জুড়ে আগামী সেপ্টেম্বর মাসে শুনানি হবে। হাই নিউজ নেটওয়ার্ক।
ফের একবার দলের অন্দরে প্রকাশ্যে বিদ্রোহের সুর তুললেন হুমায়ুন কবির। দল বিরোধী কার্যকলাপে জড়িয়ে আগেই 3বার শোকজ হয়েছেন তিনি, কিন্তু তাতে যে তার রণংদেহী মেজাজ বদলে যায়নি তা বুঝিয়ে দিলেন আবারও। জানিয়ে দিলেন সংযমের সময়সীমা 15ই আগস্ট পর্যন্ত, তারপর অল আউট লড়াই। ফের একবার দলের অন্দরে প্রকাশ্যে বিদ্রোহের সুর তুললেন হুমায়ুন কবির। দল বিরোধী কার্যকলাপে জড়িয়ে আগেই 3বার শোকজ হয়েছেন তিনি, কিন্তু তাতে যে তার রণংদেহী মেজাজ বদলে যায়নি তা বুঝিয়ে দিলেন ফের। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চ থেকেই দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে নাম না করে তোপ ডাকলেন। জানিয়ে দিলেন সংযমের সময়সীমা 15ই আগস্ট পর্যন্ত, তারপর অল আউট লড়াই হবে। মঙ্গলবার দুপুরে সালারে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় দাঁড়িয়ে হুমায়ুন বলেন, আমি অন্যায় করিনি, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজও করিনি। বুধবার এখানে দাঁড়িয়ে ফের বলছি, আমার নামটা নেত্রী ঘোষণা করেছিলেন, তারপর বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে লড়াই করে এই জায়গায় এসেছি। আজ সেই লড়াই চলছে, আর এবার আমিও তৈরি। এরপরে জেলা নেতৃত্বদের উদ্দেশ্যে তার হুঁশিয়ারি, 15ই আগস্ট পর্যন্ত সংযত থাকব, তারপরে এই তৃণমূলের প্রতীক নিয়েই অল আউট যুদ্ধে যাব। জেলায় যদি কেউ কান্দি থেকে ভরতপুর নেতাদের অক্সিজেন দেয়, আমি তখন গোটা জেলায় সংগঠনের এই বিরুদ্ধেই অক্সিজেন যোগাবো। কারাই অক্সিজেন দেবে, কি হবে তার পরিণতি? তৈরি থাকো বন্ধু, তৈরি থাকো। আমি পরিষ্কার করে বলছি, শুধু 21শে জুলাই 2025 পার হোক, আগামী 15ই আগস্ট আসুক, সেদিন থেকে শুরু করব। এই জেলার 2জন সভাপতিকে পরিষ্কার বলছি, ভরতপুরে কলকাতি নাড়া বন্ধ করুন। ভরতপুরে কলকাতি নাড়া বন্ধ না করলে 15ই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করব, কাঁদিতে কলকাতি আমি নাড়তে শুরু করব। তৃণমূলের অন্দরে এই প্রকাশ্যের বিদ্রোহ জেলা জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক শোরগোল। হুমায়ুনের এই অল আউট ঘোষণার পর জেলা তৃণমূলের সমীকরণ কি দাঁড়াবে? রাজ্যের নেতৃত্বরা কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে ভেঙে ফেলা হচ্ছে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি। উদ্বেগ প্রকাশ করে হস্তক্ষেপের আর্জি মুখ্যমন্ত্রীর। ভিটে বাঁচানোর চেষ্টা দিল্লির। বাংলাদেশের ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় রোডের বাংলাদেশ শিশু একাডেমির বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। 1.5 শতাধিক বছর পুরনো বাড়ির মালিক প্রয়াত জমিদার হরিকিশোর রায়। তিনি ছিলেন সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পালক পিতা। উপেন্দ্র কিশোর দীর্ঘদিন ওই বাড়িতে বসবাস করেছেন। এ খবর প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরাসরি বাংলাদেশ সরকারের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তার আর্জি, এমন এক ঐতিহাসিক জায়গা যার সঙ্গে বাঙালির রেনেসার আত্মিক যোগ, তাকে নষ্ট হতে দেওয়া যায় না। বহু বছর বাড়িটি বাংলাদেশ শিশু একাডেমির ময়মনসিংহ জেলার অফিস হিসেবে ব্যবহার হতো। জানা যাচ্ছে, শিশু একাডেমি বাড়িটি ভেঙে বহুতল তৈরির সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যেই বাড়িটির সামনের অংশের প্রায় পুরোটাই ভাঙা হয়ে গিয়েছে। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ হস্তক্ষেপ করায় ভাঙার কাজ আপাতত বন্ধ আছে জানা যাচ্ছে। বছরের পর বছর অবহেলিত অবস্থায় পড়েছিল বাড়িটি। এবার সরকার সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দেওয়ায় তা ভেঙে সেখানে আধা কংক্রিটের নতুন ভবন করার পরিকল্পনা করেছে একাডেমি। এই সিদ্ধান্তকে হৃদয় বিদারক বলে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তিনি এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের ঠাকুরদার বাড়ি ভাঙা হচ্ছে। স্মৃতি বিজড়িত এই বাড়ির ধ্বংসের খবর খুবই দুঃখজনক। রায় পরিবার বাংলা সংস্কৃতির অন্যতম প্রধান ধারক ও বাহক। এরই মধ্যে ভারতের বিদেশ মন্ত্রকও বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, উপেন্দ্র কিশোরের বাড়িটি শুধু একটি স্থাপত্য নয়, এটি ভারত এবং বাংলাদেশের মিলিত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এই বাড়িকে সাহিত্য স্মারক হিসেবে সংরক্ষণের সম্ভাবনা খতিয়ে দেখা উচিত। প্রয়োজনে ভারত সরকার সহযোগিতা করতে প্রস্তুত। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।